উখিয়ায় ক্যাম্প পরিদর্শন করলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। ঘুরে দেখলেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেফতার ও বিচারে আইনের ব্যত্যয় হবে না জানালেন আইনমন্ত্রী। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে কল্যাণ রাষ্ট্র গড়বে সরকার, বললেন তথ্যমন্ত্রী। দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেয়া হবে না। সিলেটে জুলাই পদযাত্রা এনসিপি নেতাদের হুঁশিয়ারি। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। কক্সবাজারের শাহপুরের দ্বীপে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবে নিখোঁজ ১৩-১৮ জনকে জীবিত উদ্ধার করলেন জেলেরা। বিজেপির কাছে হস্তান্তর। বাংলা সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন গোর। ঘুরে দেখেছেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। এ সময় প্রতিনিধি দলের সামনে প্ল্যাকার্ড হাতে দ্রুত মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থীরা। শুক্রবার সকাল থেকে নানা কর্মসূচিতে ব্যস্ত বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুপুরে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। প্রায় ৪ ঘন্টা ধরে উখিয়ার মধুরছড়া মেগা ক্যাম্প ঘুরে দেখেন গোরের নেতৃত্বে ১৪ সদস্যের মার্কিন প্রতিনিধি দল। তারা রোহিঙ্গাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। উখিয়ায় প্রবেশকালে রাস্তার দুপাশে শত শত রোহিঙ্গা অবস্থান নেন। তাদের হাতে ছিল স্বদেশে ফেরার আকুতি নিয়ে ব্যানার আর প্ল্যাকার্ড। রিলিফ আমেরিকার তো মদত সদত বেশি গজ্জিল স্যারমে ইয়ার আগে গজ্জিল অহন আর তো মদত ইয়ান অহন হমি গিয়ে অহন আর তো হাইতে হাইতে চলতে ফিরে কষ্ট বেশি চিকিৎসা আর আর কাবা পাই হিন্দিলা গরি দিব আর আনসারি বাস। প্রতিনিধি দল প্রথমে রোহিঙ্গা ক্যাম্প ৮-এর ওয়াচ টাওয়ারে উঠেন। সেখান থেকে পুরো মেগা ক্যাম্প পর্যবেক্ষণ করেন। এরপর গাড়ি বহন নিয়ে দীর্ঘ ১ ঘন্টা ঘুরে দেখেন একের পর এক ৫টি ক্যাম্প। এরপর ক্যাম্প ৬-এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিদর্শন শেষে রোহিঙ্গা রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সার্জিও গোর। স্থানীয় জনগণের মনে এটাও আছে যে তাদের উপর হিউজ প্রেশার পড়েছে এবং তারা চায় যে যত তাড়াতাড়ি রোহিঙ্গা সমস্যার সমাধানে তারা যাতে তাদের দেশে ব্যাক করে এবং রোহিঙ্গারাও যাতে তাদের ব্যাক করে সেটা তারা নিজেরাও চায়। এছাড়া প্রতিনিধি দলটি ক্যাম্প ৪-এর গ্যাস বিতরণ কেন্দ্র এবং বর্ধিত ৪ নম্বর ক্যাম্পের খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের সম্মতের ঘোষণা এলেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি শুধু ৩ লাখ নয়, বাংলাদেশে আশ্রিত ১৪ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন পরিকল্পনা, সময়সূচি ও পুনর্বাসনের স্থান স্পষ্ট করতে হবে মিয়ানমারকে। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে মিয়ানমারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে প্রস্তুত বাংলাদেশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণার পর ক্যাম্পে আশ্রিতদের মাঝে উঠেছে নানা প্রশ্ন। বাস্তুচ্যুতদের দাবি আংশিক নয়, প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে সবার। এজন্য সুস্পষ্ট সময়সূচি, নিরাপত্তা, পুনর্বাসন এবং সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের। বাংলাদেশের মধ্যে ৩ লাখ টন ১৪ লাখের উপরে আছে। আবি একান হেত লাই বুঝি দে তার তো হতাং ক্লিয়ার করা উড়ব দে বাকি গিন হতে লই যাব দে হান। ২ নম্বর লই যাব দে কি রোহিঙ্গা নাকি অন্য কম অন্য নামী মানুষ একতাং ক্লিয়ার করা উড়ব। আশ্রয় নেওয়াদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে এ লক্ষ্যে একসঙ্গে কাজ করতেও প্রস্তুত সরকার। প্রত্যাবাসনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেগুলো আমাদের রয়েছে। আমাদের যে ডেটাবেস সেগুলো তো আমরা মিয়ানমারকে হস্তান্তর করেছি। তো ভেরিফিকেশনের পরে যেগুলো আসছে সেগুলোর একটা আপডেট তাদের দরকার হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই। এখন মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি আমরা সাথে সাথেই প্রস্তুত।
এর আগে 2,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছিল মিয়ানমার, তবে তা বাস্তবায়ন না হওয়ায় নতুন ঘোষণাও ঝুলে থাকার শঙ্কায় বাস্তুচ্যুতরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অন্য প্রসঙ্গ, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার ও বিচারে আইনের কোনো ব্যত্যয় হবে না বলে সাফ জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি না করতে সবার পাশে থেকে কল্যাণ রাষ্ট্র করতে চায় বিএনপি সরকার। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় বন্দি প্রত্যর্পণ চুক্তিতে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার ও বিচারের মুখোমুখি হবেন। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। মূল ভাবধারা বজায় রেখে জুলাই সনদের চূড়ান্ত বাস্তবায়ন করা হবে বলেও দাবি আইনমন্ত্রীর। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমি সেগুলো সংশোধন করব। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে মহাপরিকল্পনা মাফিক কাজ চলছে। কক্সবাজারের 128 কিলোমিটার স্যান্ডি বিচ, সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি, বিদেশিদের সঙ্গেও কথা বলছি, আমরা যদি পিপিপি মডেলেও হয় সেটাকে আমরা আন্তর্জাতিক মানের করব। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী উল্লেখ করে তার রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি ছাড়া সফর করলে এনসিপিকে সহায়তা করবে বিএনপি। আমি এনসিপিকে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরুদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। এদিকে বরিশালের তথ্যমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সবার পাশে থেকে কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই সরকার। আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না। মানুষে মানুষে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের চিহ্নিত করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে জুলাই পদযাত্রায় তিনি কথা বলেন। 2024-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে। বিএনপি যদি স্বৈরাচার হতে চায় তাদের সে সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সার্জিস। এ সময় সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই কর্মসূচিতে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন। ওইখানে বৈষম্য আমাদের রাজনীতি করে দমক দেয়, আমি কিন্তু আসবো। বাংলাদেশের যেই কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথে ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের। যেই দল গুমের শিকার, খুনের শিকার, মিথ্যা মামলার শিকার, হামলার শিকার, যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রধান আসামি করে মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ ও একাত্তনামা আরও 40 থেকে 50 জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রোকন। গতকাল রাতে তিনি এই অভিযোগ দাখিল করেন। তার অভিযোগে বলা হয়, 28 জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা ও আলোচনা অনুষ্ঠানে যোগদানের আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, ধাওয়া, পাল্টা ধাওয়া এবং কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে এনসিপির নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকটা সহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় বলে তিনি দাবি করেন। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমন সহ বেশ কয়েকজন আহত হন। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর থানার ওসি। শাহপুরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় 13 রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছিল রোহিঙ্গা বোঝাই নৌকা। এ সময়
টেকনাফের শাহপুরের দ্বীপের পশ্চিম পাড়া সমুদ্র উপকূলে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা 18 রোহিঙ্গাকে উদ্ধার করলেও এখনো 13 জন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধারকৃতদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে রোহিঙ্গারা কি কারণে বাংলাদেশে এসেছে তা যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিজিবি। ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যুবক সোহাগ মুন্সিকে বন্দী করে মাফিয়ারা। শারীরিক নির্যাতন চালিয়ে পরিবার কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণের 60 লাখ টাকা। এরপরও বাঁচানো যায়নি সোহাগকে। আরও দাবিকৃত 27 লাখ টাকা দিতে না পারায় বা দিতে দেরি করায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করছে পরিবারের সদস্যরা। মানব পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি সহ লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিত রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকর। বাংলাদেশে রং মিস্ত্রির কাজ করতেন মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের সোহাগ মুন্সি। ইতালি গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য ময়না আক্তার ও জুলহা সর্দারের খপ্পরে পড়েন তিনি। চুক্তিমতে 22 লাখ টাকা দালালদের হাতে দিয়ে 2025 সালের সেপ্টেম্বরে বাড়ি ছাড়েন সোহাগ। প্রথমে তাকে সৌদি আরব ও পরে লিবিয়ার ত্রিপোলি নিয়ে বন্দি করে চালানো হয় অমানসিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক ধাপে আরও 38 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। গত 23 জুলাই দাবি করা হয় আরও 27 লাখ টাকা। মুক্তিপণের টাকা না দেয়ায় সোহাগকে গুলি করে হত্যা করে মানব পাচারকারী মাফিয়ারা। আমার ছেলেরা আমার ফেরত এই জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে হেডনা রাইতেই করিয়া আমার পোলারে মারিয়া ফেলায়। মজুমদারকান্দি জুলহাসের আত্মীয় স্বজন সব আছে, তারা পূর্বশত্রুতার জেরে আমার ভাইকে মাইরে ফেলছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবার ও এলাকাবাসী। জুলহাস এবং তার সাথে যারা তার সহযোগী যারা আছে তাদের সবারই ফাঁসি দেবে। এ ঘটনায় নিহত সোহাগের মা শাহিনুর বেগম বাদী হয়ে রাজুর থানায় মামলা করেছেন। ইতিমধ্যে প্রধান আসামি জুলহাস সর্দারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ বেশিরভাগই দেশের বাইরে, আর যারাও দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। এখনো লিবিয়ায় এই মাফিয়া চক্রের হাতে আরও 11 যুবক জিম্মি রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। 25,000 টাকার বেতনে করতেন মাদ্রাসায় শিক্ষকতা। সেই পেশা বাদ দিয়ে মাদারীপুরের খন্দকার হাবিবুর রহমান শুরু করেন মানব পাচার। 2 বছরের ব্যবধানে কোটি টাকা হাতিয়ে হয়েছেন আঙুল ফুলে কলা গাছ। অস্বাভাবিক লেনদেন হওয়ায় 4টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক। তার প্রলোভনে অবৈধভাবে ইতালি পাড়ি দিতে গিয়ে লিবিয়া এখন জিম্মি অন্তত 65 জন যুবক। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের আরও একটি রিপোর্ট। খন্দকার হাবিবুর রহমান মাদারীপুরের শীর্ষ মানব পাচারকারী নামে পরিচিত। ডাসারের গোপালপুরের ধজি হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 25,000 টাকা বেতনে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করতেন। 2 বছর ধরে জড়িয়ে পড়েন মানব পাচার ব্যবসায়। সে অনুপস্থিতির কারণে আমরা তাকে চিঠি করছি, চাকরি করতে অক্ষমতা প্রকাশ করে এবং সে পদত্যাগ করে চলে যায়। অভিযোগ আছে কালকিনির দক্ষিণ গোপালপুরের আলমগীর হোসেনের ছেলে খন্দকার হাবিবুর রহমান বিভিন্ন এলাকার যুবকদের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর নাম করে লিবিয়ায় আটকে মাফিয়াদের মাধ্যমে শুরু করে নির্যাতন। 22 লাখ টাকা প্লাস দিছি, তো সে বলতেছে নিবে আর নিতেছে না। অভিযুক্ত খন্দকার হাবিবুর রহমান মুঠোফোনে জানায় লিবিয়ায় আটকা পড়া যুবকদের শিগগিরই মুক্ত করে পাঠানো হবে ইতালি। টাকা নিয়ে পড়ে যাবো, সব লোক পাঠাই দিতেছে, ইনশাআল্লাহ সব চলে যাবে, সামনের বছর ইনশাআল্লাহ সবাই চলে যাবে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যাদের বিরুদ্ধে অভিযোগ করবে হাবিব মাস্টার সহ তাদেরকে থানা পুলিশ অ্যারেস্ট করবে এবং পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটা গ্রহণ করবে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয় এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনারির অধ্যাপক মোহাম্মদ রেজাউল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 137তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, অধ্যাপক রেজাউলকে চাকরি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে গত মাসে এক ছাত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়, সিন্ডিকেট তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়। এদিকে
বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পুনর্মূল্যায়নের একটি উচ্চ সক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। আগামী 30 কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। খোঁজের 2 দিন পর মানিকগঞ্জে সাগর নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে জেলার পিবিআই কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সাগরের সঙ্গে মাদক সংক্রান্ত বিরোধ চলছিল আনোয়ারের। এরই জেরে 27 জুলাই রাতে পুলিশ ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাগর ভয় পেয়ে কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেয়। এতে পানিতে তলিয়ে তার মৃত্যু হয়। 29 জুলাই দুপুরে নদীর পাড়ে সাগরের লাশ উদ্ধার হয়। এই ঘটনায় অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। বান্দরবানের রুমায় মোটরসাইকেল খাদে পড়ে 2 পর্যটকের মৃত্যু হয়েছে। অন্যদিকে পটুয়াখালীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার 10 জনের একটি দল রুমার বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে যায়। 10 জনের মধ্যে 8 জন বগালেক কটেজে থেকে যায়। জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে কেওক্রাডং এলাকায় বেড়াতে যান। ঘোরাঘুরি শেষে বগালেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে গিয়ে নিখোঁজ হন তারা। পরে খোঁজাখুঁজির পর রাত 12টার দিকে খাদের কয়েক ফুট নিচ থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে পটুয়াখালী শিয়ালি বাজারে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। ফরিদপুরের 323 ক্লিনিকের মধ্যে 17টির কোনো অনুমোদন নেই। এমনকি ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এসব ঘটনায় তদন্ত কমিটি হলেও নেই কোনো দৃশ্যমান ব্যবস্থা। এ কারণে মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। 2025 সালের 21 সেপ্টেম্বর ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার বাসিন্দা এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লামি আক্তারের পেটে ব্যথা হলে জেলা শহরের আরোগ্য সদন হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে চিকিৎসক তার অপারেশন করেন। পরদিন মারা যায় লামিয়া। এর আগে একই বছরে 16 জুলাই পেট ব্যথা নিয়ে একই উপজেলার বাসিন্দা কলেজ শিক্ষার্থী আয়েশাকে শহরের আলজারা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। তারও অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত হলে অপারেশন করা হয়। রাতে তাকে পার্শ্ববর্তী রেজওয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হলে সকালে তার মৃত্যু হয়। ফরিদপুরের বেসরকারি হাসপাতালগুলোতে একের পর এক ভুল চিকিৎসা, ভুল অপারেশন আর চিকিৎসা অবহেলায় প্রাণহানির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। অভিযোগ উঠেছে, অনেক ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এদিকে সরকারি হাসপাতালের 300 মিটারের মধ্যে কোনো বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা যাবে না। সরকারি এমন নির্দেশনা থাকলেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের মাত্র 20 গজ দূরেই রয়েছে অন্তত 1 ডজন প্রতিষ্ঠান। দালাল চক্রের সদস্যরা রোগীদের নানা প্রলোভনে নিয়ে যায় অনুমোদনহীন এসব হাসপাতালে। এমনকি ভুল চিকিৎসায় রোগী মৃত্যুরও ঘটনা ঘটে। এমন অনিয়ম ঠেকাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জেলাবাসীর। ব্যাঙের ছাতার মতন গড়ে উঠছে বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক। চিকিৎসার নামে আপনার টেস্টে হাজার হাজার টাকা নামায় দেয়। সেবার নামে আসলে চিকিৎসা খাতটা টোটালি বাণিজ্যিকীকরণ হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে, জেলার অর্ধেক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশের ছাড়পত্র নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে বলা হয়েছে। মূল যে রেগুলেটরি অথরিটি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এটা হলো সিভিল সার্জন মহোদয়। তো তার ক্ষমতা আছে যে কোনো একটা হাসপাতাল বা ক্লিনিক অবৈধভাবে ছিলগেলা করার। ওটা আসলে আমার পরিবেশের ওইভাবে সরাসরি আমার ওই ক্ষমতাটা নেই। কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন সময় অভিযানে অনেক প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়েছে। আগামীতে মনিটরিং জোরদার করে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রতি বছর আপনারা জানেন যে ক্লিনিক এবং হসপিটালগুলো রিনিউ করা লাগে, কিন্তু আপ টু ডেট রিনিউটা তারা করে না। সেই ক্ষেত্রে আমাদের নিয়মিত অভিযান চলে। বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অবস্থান, তাদের কি করা তার করতে, তারা কি লাইসেন্স তাদের থাকবে, কি তাদের থাকবে না, প্রশিক্ষিত নার্স সহ সকল বিষয়ে আমাদের এই তদারকি অব্যাহত আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ফরিদপুরের 323টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে 17টি প্রতিষ্ঠানের অনুমোদন নেই। সময় সংবাদ, ফরিদপুর। সংস্কার কাজ শেষ হতে না হতে বৃষ্টির পানিতে ধসে গেছে গোপালগঞ্জ তালা কেকানিয়া সড়কের 2টি অংশ। ঝুঁকি নিয়েই সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে অন্তত 15টি গ্রামের লক্ষাধিক মানুষ।
ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিলেও মানছে না কেউই। সড়কটির স্থায়ী সমাধানের জন্য নকশা পরিবর্তন করে নতুন টেন্ডার আহ্বান করতে হবে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কের এক পাশ ভেঙে ও ধসে গিয়ে নেমে গেছে খাদের দিকে। ভাঙা স্থান পার হতে গিয়ে কাত হয়ে হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই চিত্র গোপালগঞ্জ তালাকাকানিয়া সড়কে। কোটি টাকা খরচ হলেও স্থায়ী সমাধানের অভাবে গোপালগঞ্জ তালাকাকানিয়া সড়কে যাতায়াতকারী হাজার হাজার মানুষের দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী। গোপালগঞ্জ সদর উপজেলার অন্তত 15টি গ্রামের লক্ষাধিক মানুষের জেলা শহরে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। 1999 সালে 1,70,00,000 টাকা ব্যয়ে নির্মিত 10.5 কিলোমিটারের এই সড়কটি 2019 সালে সংস্কারেই খরচ হয় 10,64,00,000 টাকা। এরপর 2022 সালে আবারও সড়কের দুটি স্থানে ধস নামে। দীর্ঘ দুর্ভোগের পর চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় 31 লাখ টাকা ব্যয়ে শুরু হয় নতুন সংস্কার কাজ, যার মেয়াদ শেষ হয় মার্চ মাসে। কাজের মেয়াদ না বাড়লেও জুন মাসে 90% কাজ শেষ হতে না হতেই ফের বৃষ্টিতে ধসে যায় একই স্থান। বিকল্প কোনো রাস্তা নাই, এই রাস্তা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি। মানিখার ব্রিজ থেকে এই পর্যন্ত প্রায় লক্ষাধিক লোক এখানে যাতায়াত করে। কাজই করতেছে না, শুধু সাইনবোর্ডটা নিয়ে আসে, শুধু সাইনবোর্ডটা নিয়ে চলে যায়। এলজিইডি বলছে নকশা পরিবর্তন ছাড়া আর কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। এক্সপার্টাইজ প্রোভাইড করে এটাকে আমরা নতুনভাবে এটা তৈরি করার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যবস্থা নিচ্ছি। 2025-26 অর্থ বছরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় 8 জানুয়ারি সংস্কার কাজের কার্যাদেশ পায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। পদ্মা রেল সংযোগ প্রকল্পের সিবিআই সিগন্যালিং সিস্টেমের আওতায় থাকা 5টি স্টেশনের একের পর এক কেবল যন্ত্রাংশ চুরি হচ্ছে। এতে যাত্রীবাহী স্টেশনের সিগন্যাল ব্যবস্থায় নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এদিকে এই রুটে 10 আগস্ট থেকে অভিযাত্রী নামে আরও এক জোড়া ট্রেন যুক্ত হচ্ছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা রেল সংযোগ প্রকল্প বদলে দিয়েছে দেশের রেল নেটওয়ার্ক। তবে দ্রুত গতির এই রেল সংযোগের মুন্সিগঞ্জের নিমতলা, শ্রীনগর ও মাওয়া রেলওয়ে স্টেশন, শরীয়তপুরের জাজিরার পদ্মা স্টেশন এবং মাদারীপুরের শিবচর স্টেশনে কম্পিউটার বেসড ইন্টারলকিং সিবিআই সিগন্যালিং সিস্টেমের কেবল ও যন্ত্রাংশ চুরি হয়েছে। এ কারণে স্টেশনগুলোতে সিগন্যালিং সিস্টেমে সমস্যা সৃষ্টি হয়েছে। 4টির মধ্যে এখন 2টি লাইন দিয়ে মাওয়া, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন চলাচল করছে। নিমতলা ও শ্রীনগর স্টেশন বন্ধ রাখা হয়েছে। গেল 2 বছর এই স্টেশনগুলোতে অন্তত 5 বার চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরি ঠেকানো সহ সেবা বৃদ্ধির অংশ হিসেবে পদ্মা সেতু রেল সংযোগ বহরে 10 আগস্ট থেকে অভিযাত্রী কমিউটার নামে আরও এক জোড়া ট্রেন যুক্ত হচ্ছে। রেলের যন্ত্রপাতি চুরি হয়ে যায়, যে কারণে মেরামতের জন্য বন্ধ থাকে। মাঝখানে এখন লাভাই যাত্রী অনেক ময় মুরব্বীরা আছে, লাভতে পারে না, উঠতেও পারে না। জনবলের অভাবে নিমতলা ও শ্রীনগর স্টেশন বন্ধ থাকলেও আগামী 1 আগস্ট থেকে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সিগন্যাল মালামাল চুরি হওয়ার কারণে এই দুটো লাইনের কাজ শেষ হয় নাই, কিন্তু কাজ চলমান আছে, অচিরেই এটা ঠিক হয়ে যাবে। চুরি রোধ করার জন্য বিশেষ সিগন্যালিং এর যে সমস্ত মালামাল বাইরে আছে, এগুলো আমরা স্টেশনের ভিতরে প্রতিস্থাপন করার কাজ চলমান আছে। পদ্মা সেতু রেল সংযোগ রুটে বর্তমানে 6 জোড়া ট্রেন চলাচল করছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কিশোরগঞ্জ ভৈরব রেলপথে 12টি স্টেশনের মধ্যে 5টি দীর্ঘদিন ধরে বন্ধ। স্টেশনে কোনো ট্রেন না থামায় নাগরিক সেবা থেকে বঞ্চিত যাত্রীরা। মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে এই স্টেশনগুলো। চুরি হয়ে গেছে কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ। তবে লোকবলের অভাবে স্টেশনগুলো চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নূর মোহাম্মদের তথ্য, রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। প্রাচীন কোনো ঐতিহাসিক স্থাপনার ধ্বংসাবশেষ নয়, এটি বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের অসংখ্য লেখায় স্থান করে নেয়া সুখী নীলগঞ্জ স্টেশনের দৃশ্য। এখন আর আগের মতো কোলাহল নেই কিশোরগঞ্জের নীলগঞ্জ স্টেশন ঘিরে। ভবনের টিনের চাল, বেড়া আর আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। স্টেশন মাস্টারের কক্ষে ঝুলছে তালা, ঘাসে ছেয়ে গেছে রেল লাইন, বিমূর্ত হয়ে পড়েছে স্টেশনের নামফলকটিও।
দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা ঐতিহ্যবাহী স্টেশনটিতে এখন আর থামে না কোনো ট্রেন। বন্ধ রয়েছে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাড়ির কাছে যশোদলপুর স্টেশনটিও। এছাড়া বাজিতপুরের হালিমপুর, কুলিয়ারচরের ছয়সুতি ও ভৈরবের কালিকা প্রাসাদ স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ। এতে সেবাবঞ্চিত এলাকাবাসী। পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের সম্পদ, চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। স্টেশনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়। অনেক ছাত্রছাত্রী দূর দূরান্ত থেকে আসে, কিন্তু এখন বাইরে আসতে হয়। গাড়ি নাই, আইয়ে না, এলাকার মানুষ কষ্টের মধ্যে আছে, চলতারে না। যে আগের যে লোকালটি ছিল, এই লোকালটি দুধ দিতেন তেমন করে আমরা ভালো হইতো। গাঁজা, মদ, পেন্সিডিল, বড়ি বা বিভিন্ন ধরনের রাত দিন 24 ঘন্টা আমরা এলাকাবাসী যারা আছি খুব অতিষ্ঠ হয়েছি। এবং লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় স্টেশন মাস্টার সহ অন্যান্য লোকবল সংকটে স্টেশনগুলো একেবারে বন্ধ হয়ে পড়ে। তবে বন্ধ স্টেশনগুলো চালুর উদ্যোগ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে লোকবল সংকটের কারণে বিভিন্ন স্টেশন এখন বন্ধ। নতুন নিয়োগ হলে এগুলো স্টেশন পুনরায় চালু হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন লেভেলকে অবহিত করা হয়েছে। কিশোরগঞ্জ ভৈরব রুটে 12টি স্টেশনের মধ্যে 5টি বন্ধ। এই রেলপথে আন্তনগর 11 সিন্ধুর প্রভাতী, আন্তনগর 11 সিন্ধুর গোধূলি, কিশোরগঞ্জ এক্সপ্রেস ছাড়াও জামালপুর ময়মনসিংহ ভৈরব হয়ে চট্টগ্রামে যাতায়াত করে আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বাংলা সময়। শরৎপুর ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী দাইমিচর নারায়ণপুরে দীর্ঘদিন সীমানা এবং জমির মালিকানা বিরোধ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমি দখল, হামলা ও মামলার কারণে কৃষকরা পালিয়ে বেড়াচ্ছেন। চাঁদপুর অংশের কিছু দুষ্কৃতিকারীদের কারণে স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারছেন না বলে অভিযোগ তাদের। তবে দ্রুত এই জটিলতা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। বিএম ইসরাফিলের তথ্য, মিলন খানের ছবিতে রিপোর্ট। মেঘনার বুকে জেগে ওঠা দাইমিচর নারায়ণপুর। প্রায় 2 থেকে আড়াই দশক আগে নদী থেকে জেগে ওঠা এই চরে বছরের পর বছর ধান, মরিচ, চীনাবাদাম, তিল সহ বিভিন্ন ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন শরীয়তপুরের স্থানীয় কৃষকরা। কিন্তু যে জমি জীবিকার ভরসা, সেটি এখন পরিণত হয়েছে বিরোধ আর অনিশ্চয়তার কেন্দ্রে। 2005 সালে শরীয়তপুর, চাঁদপুর ও বরিশাল জেলার প্রশাসনের যৌথ উদ্যোগে সাহেবগঞ্জ বাজার এলাকায় সরকারি সীমানা পিলার স্থাপন করা হয়। কিন্তু তা উপেক্ষা করে চাঁদপুরের নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে চরাঞ্চলের জমি দখলের অভিযোগ তুলেছেন কৃষকরা। বিনা কারণে কৃষকদের বিরুদ্ধে 30 লাখ টাকার ক্ষতির মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকা থেকে আমি শুনি যে আমার এখানে গাছগুলা আর আমার নেটের যে বেড়াগুলা ছিল, এগুলো সব রাতে চুরি করে নিয়ে যায়। তারা আইল কেটে নেয়, তারপরে মাছের পোনা ছিল এগুলো সাইডে দিছে, গাছ কেটে নিছে, ছোট ছোট চারা গাছ। পরবর্তীতে বেকু ফালিয়ে তারা চলে যায়, কেউ পাই নাই। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। কৃষকদের অভিযোগ, জমির মালিকানা নিয়ে শরীয়তপুরের গোসারহাট ও চাঁদপুরের মধ্যে বিরোধের জেরে তারা এখন স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারছেন না। মামলার কারণে পালিয়ে বেড়াতে হচ্ছে। ধানের সময়টা আসলে করে আর সোয়াবিনের সময় আর মরিচের সময় আসলেই ওনারা এই কিছু গুন্ডা বাহিনী নিয়ে এই গরিব অসহায় মানুষগুলোরে নিয়ে নির্যাতন করতেছে। এই জমিগুলো হলো শরীয়তপুরের আওতায়। এখন আপনি গুগলও সার্চ দিলে পাইবেন। আমার জায়গা জমি আমি চাই, আমি আর কিছু চাই না। 10 লক্ষ টাকার মাছ, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকার গাছ বানাট কথা কয়েকটা মিথ্যা মামলা করছে। আমাকে কেন মিথ্যা মামলা দিল? আমরা মিথ্যা মামলার প্রত্যাহার চাই। বিষয়টি সমাধানে শরীয়তপুর ও চাঁদপুরের সংসদ সদস্য ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সাবেক চেয়ারম্যান। তবে সীমানা দ্বন্দ্বের বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। চাঁদপুর জেলা প্রশাসক, শরীয়তপুরের জেলা প্রশাসক যারা আছেন, তাদের সহযোগিতায় সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। ঊর্ধ্বতনকে জানিয়েছিলাম যে আসলে যদি কোনো এখানে সীমানাটা চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়, শীঘ্রই এই ব্যাপারে একটা ফ্রুটফুল রেজাল্ট পাব। দ্রুত আধুনিক ভূমি জরিপ, জেলা সীমানা নির্ধারণ, প্রকৃত মালিকানা যাচাইয়ের দাবি এলাকাবাসীর। সময় সংবাদ, শরীয়তপুর। মানিকগঞ্জে পাটের বাম্পার ফলন হলেও খুশি নেই কৃষকরা। বর্ষা মৌসুমেও জমিতে পর্যাপ্ত পানি না থাকায় বিপাকে তারা। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, পাট পচানোর জন্য ও আঁশ ছাড়াতে কৃষকদের রিবন পদ্ধতি ব্যবহার সহ ফসলটির সঠিক দাম পেতে কাজ করছে তারা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। শ্রাবণের মাঝামাঝি এসেও পর্যাপ্ত পানির অভাবে শুকিয়ে যাচ্ছে পাট গাছ। ভারী বৃষ্টিতে কোনো জমিতে কিছুটা পানি আটকে গেলেও তা পর্যাপ্ত নয়।
মানিকগঞ্জে ভরা মৌসুমে পানি না থাকায় পাট জাগ দিতে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। পাটের ফলন ভালো হয়েছে, কিন্তু পানি না থাকার কারণে আবার কামলার দাম বেশি থাকার কারণে পাটের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ভারী বৃষ্টিতে কিছু জমিতে পানি জমলেও একেবারে শুকনো জেলার বেশিরভাগ জমি। তাই রিবন পদ্ধতিতে পাটাশ ছাড়ানো সহ সঠিক দাম পেতে কাজ করছেন তারা। যে সমস্ত এলাকা শুকনো আছে সেখানে আমরা কৃষকদেরকে রিবন পদ্ধতিতে এই পাট জাগ দেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার ৭ উপজেলায় ৪,৫৭১ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা থেকে আঁশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৮,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, মানিকগঞ্জ। বাংলার সময় গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসে চলছে 2 দিন ব্যাপী প্রযুক্তি উৎসব। সকালে মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং আইইউটি অটোমোবাইল সোসাইটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন বিন ইবনে রিয়াজ। আয়োজকরা জানান, অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্ট, প্রকল্প প্রদর্শনী, প্রকৌশল নকশা, অটোমোবাইল ভিত্তিক কার্যক্রম রয়েছে, যা তরুণদের আরও দক্ষ করে তুলবে। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদের হাতে কাজ করার জ্ঞান ও দলগতভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এই আয়োজন অর্জিত জ্ঞানকে বাস্তব প্রয়োগের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগানোর অনুপ্রেরণা দেবে বলে প্রত্যাশা আয়োজকদের। একজন প্রকৌশলীর প্রকৃত সাফল্য শুধু প্রযুক্তিগত জ্ঞানে নয়, সেই জ্ঞান মানুষের জীবনকে কতটা ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে তার মধ্যেই নিহিত। আপনাদের মেধা, সততা, সৃজনশীল কর্মপ্রচেষ্টার মাধ্যমে দেশ এবং বিশ্ব আন্তর্জাতিক অঙ্গনে আরও গৌরবময় অবস্থান অর্জন করবে। বর্ণাঢ্য আয়োজনে বরিশালে অনুষ্ঠিত হলো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর 7ম বর্ষের আঞ্চলিক বাছাই পর্ব। সকালে বরিশাল সরকারি প্রাথমিক স্কুল অ্যান্ড কলেজে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ থেকে 10ম শ্রেণীর 1000 শিক্ষার্থী অংশ নেন। পরে তাদের মধ্য থেকে বিচারকদের বিশ্লেষণে 20 জনকে নির্বাচন করা হয়। সেরা প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় ঢাকায় মূল পর্বের টিকিট ও সম্মাননা স্মারক। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা সংস্কৃতি, উচ্চারণ ও বানান চর্চা ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা। প্রতিটা বিভাগেই আমরা যাব, যাতে বাংলাকে বাংলাদেশের প্রতিটি অংশে, প্রতিটা বাচ্চার হৃদয়ে যেন আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতিকে। সেরা বাংলাবিদ পায় 10 লক্ষ টাকা, এবং দ্বিতীয় যে হয় সে পায় 3 লক্ষ, এবং তৃতীয় যে হয় সে পায় 2 লক্ষ। আর সেরা 10 জন পায় হচ্ছে একটি ল্যাপটপ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। উখিয়া ক্যাম্প পরিদর্শন করলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। ঘুরে দেখলেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প, নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেফতার ও বিচারে আইনের ব্যত্যয় হবে না জানালেন আইনমন্ত্রী। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে কল্যাণ রাষ্ট্র গড়বে সরকার বললেন তথ্যমন্ত্রী। এবং দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেয়া হবে না বলে সাফ জানালেন এনসিপির নেতারা। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন। এই ছিল বাংলার সময়ের এখনকার আয়োজনে। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।